রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা যেমনটা বলছিলাম যে আইওফি হলো বাহরাইন কর্তৃক একটি প্রতিষ্ঠান যারা বিশ্বময় যত আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের জন্য শারিয়া মানদণ্ড শারিয়া স্ট্যান্ডার্ড প্রণয়ন করে। সো তারা এ বিষয়ে তাদের 21 নম্বর শারিয়া মানদণ্ডটা প্রণয়ন করেছে শেয়ার বাজার নিয়ে। সেখানে তারা ধরে ধরে এর বিশদ আলোচনা করেছে। আমি সেখান থেকে বেশ কিছু ক্লজ এখানে নিয়ে এসেছি, যেটা আপনারা দেখলেই এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শেয়ার মার্কেটের দুটি আমরা দিক বলেছি। একটা হলো আপনার প্রথমটা হলো প্রাইমারি মার্কেট, আর একটা হলো সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেটের যদি আমরা সারিয়া ক্লাসিফিকেশন দেখি বা সারিয়া তাকিফটা দেখি, তাহলে সারিয়া তাকিফটা হলো প্রথমটা হলো শিরকাত চুক্তি। যেহেতু কোম্পানি সরাসরি সেল করছে, আমরা সেখান থেকে সেটাকে ক্রয় করছি। ক্রয় করার অর্থ হলো আমি কোম্পানির মধ্যে শিরকাত করে নিচ্ছি, শিরকাতের ভিত্তিতে আমি কোম্পানির মধ্যে অংশগ্রহণ করছি। আর যেটা সেকেন্ডারি মার্কেট, সেখানে যে যে শেয়ারটা ক্রয় বিক্রয় করা হয় সেটা হলো মূলত আপনার তার সারিয়া তাকিব হলো ক্রয় বিক্রয় চুক্তি। জি তাহমিদ ভাই, আপনি কিছু বলবেন? হ্যান্ড রেজ করেছিলেন। জি ওস্তাদ, সবাই যদি মিউট করতো তাহলে ভালো হতো। কি কথা বুঝে যাচ্ছে না আনমিউট থাকার কারণে, এই কয়েকজন আছে। খাইরুল ইসলাম ভাই একটু মিউট করেন ভাইজান, বারবার বলা হচ্ছে। আপনি কি আবার একটু পরে আনমিউট করবেন না ভাই? দয়া করে একটু মিউট করে রাখেন ইনশাল্লাহ। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটা ইনশাল্লাহ মিউট করে করতে পারেন, বাট বাকি সময়টাতে একটু আপনার দয়া করে মিউট করে রাখুন। আচ্ছা, সো এবার আমরা চলে যাচ্ছি কোম্পানির শেয়ারের সারিয়া বিশ্লেষণে। কোম্পানি কি? কোম্পানি হলো একটা যৌথ মূলধনী কারবার। একাধিক লোকের যৌথ মূলধন সরবরাহ করে আইনসম্মতভাবে কোনো ব্যবসা গঠন করলে তাকে সাধারণ ভাষায় কোম্পানি বলা হয়। এ ধরনের কারবার ইসলামী ফিকহে শিরকাত বা অংশীদারি ব্যবসা নামে পরিচিত। তবে একটা বিষয় আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, ইসলামী ফিকহের যে শিরকাত এবং বর্তমান বাজারে যে আপনার কোম্পানি, এই দুইয়ের মাঝে কিছুটা পার্থক্য আছে। এই পার্থক্যগুলোর কারণেই আপনার এর শরিয়া বিশ্লেষণটা একটু গুরুত্ববহ হয়ে ওঠে। পার্থক্যটা কোথায়, এটা আমরা আমাদের এই কম্পারিজন টেবিলের মাধ্যমে দেখতে পারবো। শিরকাতের মাঝে শিরকাত প্রত্যেকে অংশীদারের সত্তায় পৃথক পৃথক ভাবে মূল থাকে, কিন্তু কোম্পানিতে যতজন এখানে অংশগ্রহণ করেছে সবার সত্তা আলাদা আলাদা এখানে মূল না, বরং কোম্পানির একটা আইনগত সত্তা চলে আসে। যখন একটা কোম্পানি লিস্টেড হয়, রেজিস্ট্রেশন করে, আপনারা জানেন যে বাংলাদেশে কোম্পানি যে রেজিস্ট্রেশন যে কোম্পানির মাধ্যমে হয় সেটা হলো RJSCF, রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস। এটা বাংলাদেশের সরকারি একটি প্রতিষ্ঠান। আপনি যখন কোন একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে যাবেন তাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়। সো যখনই RJSCF এর মাধ্যমে কেউ রেজিস্ট্রেশন কমপ্লিট করে, তখন সাথে সাথে ওই কোম্পানির মধ্যে একটা আইনগত পরে যাও, সত্তা চলে আসে। আমাকে ডাক দিলে লোকটা মেসেজ। সেখানে আর আলাদা করে অন্যান্য সদস্যদের সত্তা এখানে আর মূল থাকে না। 2 নম্বর, শিরকতে প্রত্যেক অংশীদার যৌথভাবে সমানভাবে মালিক থাকে, কিন্তু কোম্পানিতে সে মালিকানার রূপ ভিন্ন থাকে। কোম্পানি বিলোপ হওয়ার আগে আইন কোম্পানির আহ সম্পত্তিতে শেয়ার হোল্ডারদেরকে হস্তক্ষেপ করার কোনো অধিকার দেয় না। আপনি একবার কোম্পানিতে অংশগ্রহণ করলে সেখান থেকে আপনি সব টাকা উত্তোলন করে নিয়ে চলে যাবেন, এর সুযোগ আর থাকে না। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, আপনার অংশটুকু অন্যের কাছে সেল করে দিতে পারেন, বাট আপনার টাকাটা আপনি সরাসরি উত্তোলন করে নিয়ে যেতে পারেন না। অংশীদারিত্বের মধ্যে কারবারের পক্ষ থেকে কারো উপর অভিযোগ করা হলে সব অংশীদার অভিযুক্ত হবে, কিন্তু কোম্পানি নিজে একটি আইনগত সত্তা, সুতরাং কোম্পানি নিজে অভিযুক্ত হয়, অন্য সদস্যরা কোনো অভিযুক্ত আর হয় না। অংশীদারিত্বের মধ্যে কোনো অংশীদার অংশীদারিত্ব প্রত্যাহার করে নিজের মূলধন ফেরত নিতে চাইলে সেটা পারে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে সেটা পারে না। অংশীদারিত্বের মধ্যে অর্থাৎ শিরকতের মধ্যে সাধারণত দায় দায়িত্ব কারবারের সম্পত্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং যখন আপনার শিরকতটা দায়ী হয়ে পড়ে, তখন যদি তাদের যে সম্পত্তি আছে অর্থাৎ শিরকতের মধ্যে যে ফান্ড আছিল, সেই ফান্ড দিয়ে যদি নাকি সেই লাইবিলিটিকে দায়কে পরিশোধ করা সম্ভব না হয়, তাহলে সদস্যদের সম্পত্তি দিয়েও হলেও সে দায়কে পরিশোধ করতে হবে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে দায় থাকে আপনার সীমিত, যেহেতু তার একটা আইনগত সত্তা আছে। আইনগত সত্তাকে লিগ্যাল এন্টিটি বলা হয়। অতএব এই যে আপনার একটা পার্থক্যর দিকে তাকিয়ে এখানে আমরা মোট 3টি মতামত খুঁজে পাই। একটা হলো এ ধরনের কোম্পানিগুলো বৈধই না। এর প্রসিদ্ধ প্রবক্তা হলেন শাইখ তাকিউদ্দিন নাবহানি, ডক্টর ঈসা আবদা এবং উপমহাদেশের বিখ্যাত মুফতি মুফতি কেফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এটা কিন্তু ওনাদের এই যে মতামতটা, এটা একটা বিচ্ছিন্ন মতামত।
কারণ ওনারা এখানে বলেছেন যে এটা এর মধ্যে কোম্পানির মধ্যে শিরকাত পাওয়া যায় না। সো যেহেতু শিরকতের থেকে বিভিন্ন দিক থেকে ভিন্ন, তাই এটা বৈধ হবে না। অপরদিকে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি এটাকে শিরকাতুল ইনানের সাথে অনেকাংশে মিলে যায়, যার কারণে উনি শিরকাতুল ইনানের সাথে মিলে যাওয়ার ফলে আবার ওয়াকাফ আর বাইতুল মালের সাথে এটাকে তুলনা করে উনি এটাকে বৈধ বলেছেন। পূর্ববর্তী ফকিগণ তাদের সময়ের আলোকে, এই যে দেখেন আমরা যে বলছি যে শিরকাতের থেকে একটুখানি ভিন্ন হচ্ছে, এই যে ভিন্নতাটা পূর্ববর্তী ফকিগণ শিরকাতের এই যে তাকসিম গুলো করেছে, এই যে ভাগ করেছে, এই প্রকারভেদটা করেছিল ওনাদের সময়কার আমলে, এবং ওনাদের সময় শিরকাতের যেভাবে প্রচলন ছিল সেটাকে সামনে রেখে ওনারা করেছেন। অতএব শুধুমাত্র ওনাদের সেটার সাথে না মিলে যাওয়ার কারণেই এটাকে আমরা সরাসরি নাজায়েজ বলে দিতে পারি না। কারণ হলো শিরকাতের এই প্রকারভেদ গুলো এগুলো মানসুস আলাইহি না, মানে হলো কোরআন এবং হাদিসে সরাসরি এভাবে এসেছে, বিষয়টা এরকম না, বরং তারা তাদের যুগের প্রচলন অনুযায়ী এই প্রকারগুলো করেছেন। অতএব সেগুলোর সাথে যদি পুঙ্খানুপুঙ্খ রূপে না মিলে যায়, কেবলমাত্র না মিলার কারণেই যে কোম্পানি অবৈধ হয়ে যাবে, বিষয়টা এরকম না। আর বর্তমানে এই কোম্পানিগুলো যে বৈধ, এই ব্যাপারে অধিকাংশ ফকির মতামত এবং আন্তর্জাতিক যে ফিক ফোরাম গুলো আছে তাদের মতামতও এরকমই, এটা বৈধ হবে। অতএব ওই বিচ্ছিন্ন মতামতকে আমরা গ্রহণ করব না। এবার আসুন, যেহেতু আমরা এখন এটাকে বৈধ বলেছি, অতএব সেটা শেয়ার ক্রয় বিক্রয়ও বৈধ হবে। এই স্লাইডটা আপনাদের জন্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ, এই স্লাইড এবং তারপরের স্লাইডটা। শরীর দৃষ্টিতে একটি কোম্পানির শেয়ার ক্রয়ের অর্থ কি? এর অর্থ হলো এটা অন্যান্য সাধারণ ব্যবসার বিনিয়োগের মতো না, সিম্পল শিরকতের মতো না, বরং আমরা জানি যে যখনই একটা কোম্পানি জয়েন্ট স্টক কোম্পানি হিসেবে সে রেজিস্ট্রেশন কমপ্লিট করে, তার মাঝে একটা লিগ্যাল এন্টিটি চলে আসে। সো ওই লিগ্যাল এন্টিটির মধ্য দিয়ে তারপরে আমি কোম্পানির মধ্যে শিরকাত গ্রহণ করছি। সো একটা সিম্পল শিরকাত আর একটা কোম্পানির শিরকাত একটু পার্থক্য আছে। এবার একটু লক্ষ্য করি, আপনি যখন কোন একটা কোম্পানির শেয়ার ক্রয় করছেন, এই ক্রয়ের মানে কি? কোম্পানির শেয়ার মানে হলো কোম্পানির সম্পদে আনুপাতিক মালিকানা। এ কথাটা মাথায় রাখবেন, কোম্পানির সম্পদে আনুপাতিক মালিকানা। সম্পদ বলতে উদ্দেশ্য হলো কোম্পানির মূলধন, কোম্পানির তরল অ্যাসেট, তরল বলতে যেটাকে আমরা কারেন্ট অ্যাসেট বলি, যেমন আপনার টাকা পয়সা, বা আপনার কোম্পানির কাছে বেশ কিছু মনে করেন বন্ড আছে, যেটা সরাসরি টাকা না, বরং সেটাকে অতি দ্রুত টাকাতে রূপান্তর করা যায়, লিকুইড করা যায়, সেটাকে আমরা এখানে কারেন্ট অ্যাসেট হিসেবে বলছি। কোম্পানির ফিক্সড অ্যাসেট, কোম্পানির ঋণ, কোম্পানির প্রফিট, ব্যবসায়িক সরঞ্জাম যা কিছু আছে সেগুলোতে আনুপাতিক মালিকানা। কথা বুঝতে পারছেন? সুতরাং শেয়ার নিজে কোনো বস্তু না, বরং তার বিপরীতে যে অর্থ ও সম্পত্তি থাকে সেটাই আসল বস্তু। অতএব শেয়ার ক্রয় বিক্রয়ের অর্থ হলো কোম্পানির সে সম্পত্তি থেকে আনুপাতিক মালিকানা ক্রয় বিক্রয় করে নেওয়া। সম্পদের প্রতিটি প্রকারে শেয়ার হোল্ডারদের আনুপাতিক অংশ থাকে। এবার আসুন, আম, আমরা কোন একটা কোম্পানির শেয়ার ক্রয় করার পূর্বে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে বা দেখতে হবে সেটা হলো, 1 নম্বর, যে কোম্পানির শেয়ার আমি ক্রয় করছি এই কোম্পানি যদি সরাসরি হারাম পণ্য উৎপাদন করে, তাহলে আমি সে কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবো না। যেমন কোন একটা কোম্পানি সরাসরি আপনার মদ উৎপাদন করে, তো বলেন আমরা কি এই কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবো? জি না ওস্তাদ জি, শুরুতেই না, গলত এখানে। এটা শুরুতেই গলত, জি। সো যদি কোনো একটা কোম্পানির মেমোরান্ডাম অফ আর্টিকেল, যেটাকে MOA বলে অথবা AOA, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এই দুইটার কোনো একটার মাঝে যদি নাকি আপনার এমন ভাবে উল্লেখ থাকে, বিশেষ করে এমও এর মাঝে যদি উল্লেখ করে যে তারা হারাম কাজের সাথে সম্পৃক্ত হবে, অথবা তারা মুসলমানদের ক্ষতি ক্ষতি হয় এমন কোন কাজের সাথে লিপ্ত, তাহলে আমরা সে কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবো না। আচ্ছা, এবার আসেন দ্বিতীয়ত, যে কোম্পানিটার মূল হালাল, মূল হালাল বলতে ফর এক্সাম্পল কোন একটা কোম্পানি মনে করেন যে আপনার ব্রেড উৎপাদন করে, যেমন আকিজের আপনার ব্রেড আছে না, আকিজের অনেক বিস্কিট আছে, ব্রেড আছে, বা ইত্যাদি ইত্যাদি অনেক গ্রোসারি আইটেম আছে। সো আকিজের এই গ্রোসারি আইটেমের নাম হলো এসেনশাল। সো এই এসেনশাল কোম্পানি তারা করলো কি তাদের, আচ্ছা বলেন, তারা যে সমস্ত জিনিসগুলো উৎপাদন করে এগুলো হালাল নাকি হারাম? হালাল। মৌলিক হালাল। হালাল, মৌলিকভাবে হালাল জিনিস উৎপাদন করে। এখন কোম্পানিটা হালাল জিনিস উৎপাদন করে, এটা ঠিক, কিন্তু কোম্পানিটা কোনো না কোনো ভাবে একটু হারামের সাথে লিপ্ত হয়ে গিয়েছে।
কিভাবে লিখতে হয় দেখুন। এই এসেনশিয়াল কোম্পানি তারা মনে করেন যে আজকে যে পরিমাণ প্রফিট করেছে সে পরিমাণ প্রফিটটা তাদের সরাসরি অন্য কোনো কাজে লাগছে না। তাই তারা করলো কি, এই যে যখন মানুষের টাকাটা সরাসরি অন্য কোনো কাজে লাগে না, এমনি পড়ে থাকে, যেটাকে আমরা বাংলায় বলি অলস মানি, ইংলিশে বলা হয় সারপ্লাস মানি। সো এসেনশিয়াল করলো কি, সারপ্লাস মানিটাকে নিয়ে তারা কোনো একটা সুদী ব্যাংকের মধ্যে বিনিয়োগ করে রাখলো। মানে হলো সুদী ব্যাংকের মধ্যে কোনো একটা অ্যাকাউন্টের মধ্যে ফেলে রাখলো, এফডিআর করে রাখলো। আচ্ছা তাহলে দেখেন, এসেনশিয়াল কোম্পানি মূল তার কার্যক্রম ছিল হালাল, হ্যাঁ, উদ্দেশ্যও হালাল, কিন্তু সে আপনার সুদ ভিত্তিক কিছু বিনিয়োগ করেছে, সেখান থেকে সে একটা সুদ পায়। এক। দুই নাম্বার, আরেকটা এক্সাম্পল দেখি আমরা। এসেনশিয়াল মনে করেন যে আজকে শুধুমাত্র আপনার তারা আটা, ময়দা, চিনি, এগুলো উৎপাদন করে, কিন্তু এসেনশিয়ালে কোনো তেল নেই, আপনারা জানেন মার্কেটে। সো এসেনশিয়াল আজকে মার্কেটে তেল নিয়ে আসবে। এখন তেল নিয়ে আসতে গেলে তাদের আবার টাকা লাগবে না? তেলের জন্য আলাদা করে তাদের ফ্যাক্টরি করতে হবে, ইত্যাদি ইত্যাদি তাদের বসাতে হবে। সো এগুলোর জন্য এসেনশিয়াল করলো কি, ব্যাংক থেকে লোন নিল, কোন একটা সুদী ব্যাংক থেকে সুদের উপর লোন নিল। তাহলে দেখেন এসেনশিয়াল মূল হালাল, কিন্তু সুদের সাথে আবার জড়িত হয়ে গিয়েছে, তাই না বলেন? আচ্ছা, এই দুই জিনিস যাওয়ার পরে এসেনশিয়াল মনে করেন যে অন্য কোনো ভাবে, হারাম ভাবে সে কিছু জিনিস আয় করলো, ইনকাম করলো। আচ্ছা, আবার আমরা আরেকটা দেখি যে এসেনশিয়ালের সবকিছুই হলো মূলত হালাল, কিন্তু তার হারাম একটা আপনার ফিক্স অ্যাসেটও আছে, হারাম একটা ফিক্স অ্যাসেটও আছে। যেমন মনে করেন যে এসেনশিয়াল তার টাকা দিয়ে কোনো একটা নাইট ক্লাব কিনে রাখলো, বা কোনো একটা মদের বার কিনে রাখলো, তাহলে এটা হারাম সম্পত্তি, এটা হারাম। তাহলে লক্ষ্য করেন আপনি, এই যে যে কোম্পানির মূল হলো হালাল, কিন্তু কোনো না কোনো ভাবে সে কোম্পানি হারামের সাথে যুক্ত হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি আপনারা একটুখানি, এই ধরনের কোম্পানি বর্তমানে বেশি নাকি কম? বেশি। 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 এক্স্যাক্টলি বেশি, বেশি না, অধিকাংশ কোম্পানি আপনার এটার সাথে এখন জড়িত হয়ে পড়ে। কোনো না কোনো ভাবে দেখা যায় যে, এই যে আমরা কয়েকটা আপনার পদ্ধতি দেখালাম, এই কয়েকটা পদ্ধতির কোনো না কোনো ভাবে তারা দেখা যায় যে হারামের সাথে যুক্ত হয়ে পড়ে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এই ক্ষেত্রে এখন আমরা এই কোম্পানির, যে কোম্পানির মূল হালাল কিন্তু কোনো না কোনো ভাবে হারামের সাথে সম্পৃক্ত হয়ে যায়, এই কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবো কি পারবো না, এ বিষয়ে ওলামা একরামের বেশ কিছু আপনার মতামত আছে। হ্যাঁ, কেউ বলেছেন যে এই ধরনের কোম্পানি যেহেতু মূলই হলো হারাম, যে হারামের সাথে যেহেতু এটা সম্পৃক্ত হয়ে পড়েছে, অতএব এই কোম্পানির আপনার শেয়ার ক্রয় বিক্রয় না করা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আবার অপরদিকে অনেক ওলামা একরাম বলেছেন যে এই যে এই সুদ ভিত্তিক ঋণ গ্রহণের প্রথম মতামত, ইসলামিক ফিকহ একাডেমি মক্কা আল্লাহনাতুদ দাইমা তারা বলেছে যে এখানে সরাসরি শেয়ার ক্রয় করলে যেহেতু সুদের কাজের সাথে সহযোগিতা হয়, এই কারণে এটাকে গ্রহণ না করা। এর বাইরে আমরা অনেক ফিকি বোর্ড দেখতে পাই যারা বলেছেন যে যদিও নাকি তারা সামান্য কিছু সুদের সাথে সম্পৃক্ত, বাকি যেহেতু এটা একটা বড় বিনিয়োগের খাত, আর এই খাতে মানুষ অসংখ্য পরিমাণ যুক্ত হচ্ছে, সো এটাকে যদি আমরা একটা প্যারামিটার একটা সেট করে দেই, প্যারামিটার মানে হলো একটা নিয়ম সেট করে দেই যে এর বাহিরে চলে গেলে সুদটা আমরা সেখানে আর সম্পৃক্ত হতে পারবো না। সো ওই প্যারামিটার অনুযায়ী যদি কেউ চলে, তাহলে সেটা আপনার বৈধ হবে। বুঝতে পেরেছেন? তবে কেউ যদি এহতিয়াত অবলম্বন করে, সেখানেও কোনো শেয়ার না কিনে, তাহলে সেটা তো ভালো, আওলা, সেটা ঠিক আছে। বাকি আমরা যদি ঢালাও ভাবে সব হারাম বলে দেই, তাহলে শেয়ার মার্কেটের সাথে সম্পৃক্ত এই যে আপনার লাখ লাখ মানুষ সবাই হারামের সাথে যুক্ত হয়ে যাবে। আচ্ছা আসেন, তাহলে আমরা এ ধরনের কোম্পানির ক্ষেত্রে শেয়ার ক্রয় করার পূর্বে বেশ কিছু জিনিসের স্ক্রিনিং করব, যাচাই বাছাই করব। তো কি কি যাচাই বাছাই করব? এক নম্বর হলো কার্যক্রমের যাচাই বাছাই। ওই কোম্পানি কি কার্যক্রম করে, এই যে মাত্র আমরা বলে এসেছিলাম, কোম্পানি যদি সরাসরি আপনার সুদের কারবার করে, যেমন হলো সুদী ব্যাংক, সুদী ইন্স্যুরেন্স, এগুলো আমরা কিনতে পারবো না, কারণ তার এমওএ, এমওএ কাকে বলে? অর্থাৎ মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, এটাকে বাংলায় বলা হয় সংঘবিধি, অর্থাৎ কোম্পানির বাহ্যিক কার্যক্রমের নির্দেশিকা। বুঝতে পারছেন? আরেকটা হলো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ কোম্পানির অভ্যন্তরীণ শাসন ও পরিচালনার নিয়মাবলী। এই দুইটা জিনিস প্রত্যেকটা কোম্পানির জন্যই লাগে। সো কোম্পানির যদি এমওএ এর মাঝে উল্লেখ থাকে যে কোম্পানি সুদের সাথে জড়িত হবে, কোম্পানি এমন কাজ করবে যেটা মুসলমানদের ক্ষতিকর হয়, কোম্পানি এমন কাজ করবে যেটা হারাম, তাহলে আমরা সে কোম্পানির প্রথমেই সে কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবো না। নাম্বার দুই, কার্যক্রম ভিত্তিক সারিয়া স্ক্রিনিং এর পরে, আচ্ছা প্রোডাক্ট হালাল প্রোডাক্ট করে কিনা, আচ্ছা এটা তো আমরা বললামই,
তারা যদি কোনো হারাম প্রোডাক্ট উৎপাদন করে তাহলে সেই কোম্পানির শেয়ার আমরা ক্রয় করব না। এরপরে হলো কোম্পানি যদি সুদ ভিত্তিক কোনো লোন গ্রহণ করে, সুদ ভিত্তিক লোন গ্রহণ করে অথবা সুদ ভিত্তিক ডিপোজিট করে, দুইটাকে বলতেছি একই সাথে আমি। কোন কোম্পানি, যেমন এসেনশিয়ালের কথা বলে এসেছিলাম, তারা এখন তেল উৎপাদন করার জন্য তাদের এখন আরো কিছু টাকার প্রয়োজন, কেউ তাদেরকে টাকা দিচ্ছে না, তাই তারা সুদ ভিত্তিক কিছু লোন গ্রহণ করলো, অথবা তাদের সারপ্লাস মানি তারা সুদের উপরে তারা এটাকে বিনিয়োগ করে রাখলো। বুঝতে পেরেছেন? সো এই দুই ক্ষেত্রে আমরা একটা মতামত তো বলে এসেছি বৈধ নেই, আরেকটা মতামত আমরা এখন এখানে উল্লেখ করছি, যেখানে অসংখ্য শারিয়া বোর্ডের এখানে মতামত আমরা নিয়ে এসেছি। যেমন এস&পি ডাও জোন্স, এটা আমেরিকার একটা কোম্পানি যারা বিভিন্ন কোম্পানির জন্য শারিয়া ইন্ডেক্স প্রণয়ন করে। আপনারা আপনারা জেনে আশ্চর্য হবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটেও আজও পর্যন্ত আমরা আমাদের বাংলাদেশের যে যে ডিএসসি এবং সিএসসি আছে, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এই দুইটা স্টক এক্সচেঞ্জের আবার শারিয়া ইন্ডেক্স আছে। একটারও শারিয়া ইন্ডেক্সের কোনো আমরা বাংলাদেশ থেকে কোনো ধরনের শারিয়া ইন্ডেক্স দিতে পারি নাই, বরং তারা এগুলো বাহিরের থেকে নিয়ে আসে। যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা এই যে এস&পি ডাও জোন্স থেকে এই শারিয়া ইন্ডেক্স নিয়ে এসেছে। বুঝতে পেরেছেন? আবার এই যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তারা তাকওয়া অ্যাডভাইজারি, তাসিস যেটাকে বলে, তাকওয়া অ্যাডভাইজারি, শারিয়া ইত্যাদি। সো এটা হচ্ছে মুম্বাইতে, ইন্ডিয়ার মুম্বাইতে, সেখান থেকে তারা এই শারিয়া ইন্ডেক্স এনেছে। আমরা তাহলে কতটুকু পিছিয়ে আছি ইসলামিক অর্থনীতিতে, এটা এখান থেকে একটা আমরা আঁচ করতে পারি। সো এস&পি ডাও জোন্স তারা বলেছে যে যদি নাকি কোম্পানির শেয়ার ইকুইটি মার্কেট ভ্যালিউ, এটা একটুখানি বুঝেন তাহলে আমাদের জন্য পরবর্তীতে বুঝতে আরো সহজ হবে। একটা শব্দ আছে, যে শব্দটা না হলো মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট ক্যাপিটালাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে মার্কেট ক্যাপ বলে থাকি। মার্কেট ক্যাপ, একটা কোম্পানির মার্কেট ক্যাপ আমরা কিভাবে হিসেব করব? লক্ষ্য করুন, হাসান হীরা ভাই ওনার একটা কোম্পানি আছে, যে কোম্পানির বর্তমানে আপনার 100টা শেয়ার আছে। আমরা একটা সিম্পল একটা উদাহরণ নিই, আমাদের জন্য ক্যালকুলেট করতে সহজ হবে। আচ্ছা, 100টা শেয়ার আছে। এখন এই শেয়ারের পার শেয়ারের মূল্য আজকে বাজার মূল্য হলো 10 টাকা করে। তাহলে বলেন তো হাসান হীরা ভাইয়ের এই কোম্পানিটার মোট মূল্য কত দাঁড়াচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ওস্তাদ, জি আবার শুনতে পাচ্ছি। জি বলবো? জি ওস্তাদ, আবার একটু বললে মনে হয় নতুন তো জি 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 বলছি, আমি বলছি। হাসান হীরা ভাইয়ের একটা কোম্পানি আছে, যে কোম্পানির মোট শেয়ার হলো 100টা, পার শেয়ারের মূল্য হলো 10 টাকা করে আজকের মার্কেট অনুসারে। সো হাসান হীরা ভাইয়ের মোট এই কোম্পানিটার মোট এখন সম্পত্তি কত বা মোট ভ্যালিউ কত? 10,000 টাকা। 1,000 না? 10,000 1000 টাকা। 1,000, জি। 100 1,000 100টা 10 দিয়ে যদি আমরা মাল্টিপল করি 10,000 হয় না 1000 হয়? 1,000 1,000। 1000 হয়, এক্স্যাক্টলি 1000 টাকা হয়। হ্যাঁ, আমরা একটা ছোট সংখ্যা নিয়েছি, আপনারা জানেন যে এত কম তো থাকেই না। সো এই যে 1000 টাকা আজকে দাঁড়ালো, এটা একটা ভ্যালিউ। সো এই হাসান হীরা ভাইয়ের মার্কেট, এই কোম্পানিটার মার্কেট ভ্যালিউ হলো 1000 টাকা, এটাকে বলা হয় মার্কেট ক্যাপ। বুঝতে পারছেন? এই 1000 টাকার মাঝে এস&পি ডাও জোন্স বলতেছে সুদ ভিত্তিক বিনিয়োগ যদি নাকি 33%-এর কম হয় তাহলে সেই কোম্পানির শেয়ার ক্রয় করা যাবে। আবার যদি সুদ ভিত্তিক ডিপোজিট, এই ডিপোজিট আর হলো বিনিয়োগ, সরি, সুদ ভিত্তিক ডিপোজিট আর সুদ ভিত্তিক ঋণ গ্রহণ, এটা যদি নাকি 33%-এর কম হয় তাহলে ক্রয় করা যাবে, এর চাইতে বেশি হলে ক্রয় করা যাবে না। আইএফএ শারিয়া স্ট্যান্ডার্ড তারাও একই কথা বলেছে, 36 মাসের গড় হিসাবে, 36 মাসের গড় হিসাবে যদি নাকি সুদভিত্তিক লোন গ্রহণ এবং সুদভিত্তিক ডিপোজিট করা 30%-এর কম হয় তাহলে করা যাবে, এর বেশি গেলে করা যাবে না। শারিয়া অ্যাডভাইজারি কাউন্সিল মালয়েশিয়া, মালয়েশিয়া বর্তমান বিশ্বে ইসলামী অর্থনীতির হাব বলা হয়। হাব মানে হলো কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গিয়েছে। সো এই শারিয়া অ্যাডভাইজারি কাউন্সিল মালয়েশিয়া তারা বলেছে যদি 33%-এর টোটাল অ্যাসেটের, তারা আপনার মার্কেট ক্যাপ ধরেনি, বরং এই কোম্পানির যে টোটাল অ্যাসেট আছে, টোটাল অ্যাসেটের বিপরীতে যদি 33%-এর নিচে থাকে তাহলে ক্রয় করা যাবে, উপরে চলে গেলে ক্রয় করা যাবে না। আল রাজিহি শারিয়া বোর্ড, সৌদি আরবের সর্বোচ্চ আপনার ইসলামিক ব্যাংক, যেটা আল রাজিহি ব্যাংক, আল মাসরাফুর রাজিহি, তারা বলেছে টোটাল অ্যাসেটের বিপরীতে 25%।
আমাদের বাংলাদেশের একটা সেন্ট্রাল শারিয়া বোর্ড আছে যেটাকে সিএসবিআইবি বলা হয়। সিএসবিআইবি, সেন্ট্রাল শারিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশ, তাদের 27 এবং 28তম অধিবেশনে তারা বলেছে মোট কোম্পানির মোট মূলধনের 1/4 বেশি হতে পারবে না, 25%-এর কম। কি কম? সুদ ভিত্তিক লোন গ্রহণ এবং সুদ ভিত্তিক ডিপোজিট করা। বুঝতে পেরেছেন? তাহলে এক্ষেত্রে আমরা মৌলিকভাবে আইএফির যে বক্তব্যটা সেটাকে সাধারণত গ্রহণ করি। আচ্ছা, এবার আসেন সুদভিত্তিক লোন গ্রহণ এবং সুদভিত্তিক ডিপোজিটটা তো গেল। এখন হলো কোম্পানির যে টোটাল অ্যাসেটের মধ্যে তার যদি হারাম সম্পত্তি, যে বলেছিলাম এসেনশিয়াল কি করলো, একটা নাইট ক্লাব কিনে রাখলো, তাহলে তার সম্পত্তির মাঝে কিছু হারাম সম্পত্তি চলে এসেছে। সো সেই জায়গাটাতে যদি নাকি আমরা দেখি যে তাদের টোটাল অ্যাসেটের বিপরীতে হারাম সম্পদটা 15%-এর কম হয়, তাহলে আপনার সেখানে আপনার বিনিয়োগটা করা যাবে। টোটাল সম্পত্তির 15%-এর কম। আচ্ছা, শুধু অন্য কোনো হারাম আয়ের পরিমাণ, শুধু হারাম বাবদ যে আয় হয়েছে সেটা যদি তার সমুদয় যে আপনার যে গ্রস রেভিনিউ হয়েছে, নেট রেভিনিউ না, বরং যে গ্রস রেভিনিউ হয়েছে, অর্থাৎ যে প্রফিট হয়েছে, এই গ্রস রেভিনিউর 5%-এর যদি কম হয়, তাহলে আপনার সেই কোম্পানির শেয়ার আপনারা ক্রয় করতে পারবেন। এর বেশি হয়ে গেলে ক্রয় করা যাবে না। আচ্ছা, এবার হলো ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের কথা কেন আসতেছে? আমরা কিন্তু আগে বলে এসেছি যে একটা কোম্পানির একটা শেয়ার ক্রয় করার অর্থ হলো কোম্পানির ফিক্সড অ্যাসেট ক্রয় করা আনুপাতিক হারে, কোম্পানির যদি ঋণ থাকে ঋণকে ক্রয় করা, সো কোম্পানির ক্যাশ থাকলে ক্যাশ ক্রয় করা, যাবতীয় জিনিস ক্রয় করা। এখন যদি কোম্পানির সবই সম্পত্তি আপনার ক্যাশ হয়, আর আপনি যদি ক্যাশ টাকা দিয়ে ক্যাশ টাকাকে ক্রয় করেন, যদি কম বেশি হয়, তাহলে সেটা কি হবে? কেউ কি ফাঁসাতে বলতে হবে, পারবেন? ফাঁসাতে হবে, এটা জায়েজ হবে না না, বৈধ হবে না না। না, জায়েজটা কেন হচ্ছে না, মানে জায়েজটা কেন হচ্ছে না? এই 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 মালের বিনিময়ে মাল কম বেশি করার কারণে, কারণ এই যে এটাকে এটাতে ফিকহের ভাষায় কি বলা হয়? এটা বাইয়ে ফাসাদ বলা হয়। বাইরে ফাসেদ না, আমরা আরেকটু অন্য কারো কাছ থেকে জানতে চাই। আমি আবারও বলি, হ্যাঁ, কোম্পানি মনে করেন সমুদায় সম্পত্তি এখনো ক্যাশ, কোম্পানি কোনো ফিক্সড অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট যা আছে সেগুলো আপনার কারেন্ট অ্যাসেটের তুলনায়, অর্থাৎ ক্যাশের তুলনায় অনেক কম, উল্লেখযোগ্য না। এমত অবস্থায় আমরা যখন কোম্পানির শেয়ার ক্রয় করছি, সো স্বাভাবিকভাবে কোম্পানির ক্যাশ যে পরিমাণ আছে এর চাইতে আমি যে ক্রয় করতেছি এটা বেশি দিয়ে ক্রয় করি, তাই না? সো কোম্পানির আমি আজকে যে ক্যাশ ক্রয় করতেছি মনে করেন 100 টাকা, বাট আমি ক্রয় করতেছি সেটাকে 200 টাকা দিয়ে। সো 200 টাকা দিয়ে 100 টাকাকে ক্রয় করা, এখানে কি সমস্যা? সারিয়ার সমস্যাটা কি? আপনারা বলতেছেন জায়েজ হবে না, এতটুকুর সাথে আমিও একমত। হাদিসের যে জিনিস এবং যে জিনিসটা এটা সরাসরি হাদিস অনুযায়ী ওইটাই পাওয়া যাচ্ছে আর কি। এটাকে কি বলে? হাদিস অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে এটাকে কি বলে? রিবা নাইম ভাই ঠিক ভাই, বলছেন। ভাই সরফ, এবং যে টাকা বিনিময়ে টাকা, যে জিনিসের মিল আর কি, একটু আচ্ছা, শুক্রিয়া, সবাইকে অসংখ্য শুক্রিয়া। সরাসরি সুদ আর কি হাদিস অনুযায়ী। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, সরাসরি সুদ। এতক্ষণ পর্যন্ত আমি এই শব্দটা শুনতে যাচ্ছি, রিবা। হাদিস কর্তৃক যে নিষিদ্ধ রিবা, রিবাল ফদল, এখানে সরাসরি রিবাল ফদল পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছেন? এক। 2 নম্বরে আসি আমরা। এই কোম্পানি মনে করেন যে অধিকাংশই ঋণ আকারে আছে। ঋণ বলতে কোম্পানি আপনার মানুষের কাছে ঋণী হয়ে পড়েছে। এখন আপনি যখন কোম্পানির কোন একটা শেয়ার ক্রয় করতেছেন, তখন তো কোম্পানির ঋণও আপনি ক্রয় করতেছেন। লক্ষ্য করেন, কোম্পানিটা ছিল হাসান হীরা ভাইয়ের কোম্পানি। হাসান হীরা ভাই আপনাকে আমরা পুরো একটা কোম্পানির মালিক বানিয়ে দিয়েছি। আপনি চিন্তা করলেন, আজকের ক্লাসে আপনি পুরো একটা কোম্পানির মালিক হয়ে গেছেন। এখন হাসান হীরা ভাইয়ের কোম্পানিটা ঋণী হয়ে আছে নাইম ভাইয়ের কাছে, হ্যাঁ, আবার অপ্পো ব্লুটুথ ভাইয়ের কাছে। এখন লক্ষ্য করেন, এখানে আমরা আরেকজনকে নেই, যে আমরা মুয়াজ ভাইকে নিলাম, পাইলাম মুয়াজ ভাইকে। সো মুয়াজ ভাই হাসান হীরা ভাইয়ের এই কোম্পানির একটা শেয়ার ক্রয় করতেছে। তো শেয়ার ক্রয় করার অর্থ তো হলো ঋণও ক্রয় করে নেওয়া, তাই না বলেন? এখন এই যে আপনি যে ঋণকে ক্রয় করতেছেন, আমরা জানি যে বাইউদ দাইন মিন গাইরি মান আলাইহি দাইন, হাসান হীরা ভাই ওনার ঋণটাকে বিক্রি করে দিচ্ছে। এমন ব্যক্তির কাছে বিক্রি করতেছে যার কাছে কি সে ঋণী নাকি ঋণী না? ঋণী না। ঋণী না। তাহলে বাইউদ্দাইন মিন গায়রি মান আলাইহি দাইন হচ্ছে, আর বাইউদ্দাইন মিন গায়রি মান আলাইহি দাইন বৈধ নাই। বুঝতে পারছেন? বাইউদ্দাইন মিম্মান আলাইহি দাইন হইলে ওইটা একসুরতে বৈধ হইতো, এটা যেহেতু বৈধ না, অতএব
এই কারণে আমরা বলতে চাচ্ছি যে যখনই আপনি শেয়ার কোনো একটা কোম্পানির শেয়ার ক্রয় করবেন, তখন ওই কোম্পানির ক্যাশ টাকার চাইতে, ওই কোম্পানির ঋণের চাইতে কোম্পানির ফিক্স অ্যাসেটের পরিমাণ বেশি হতে হবে। তাহলে কি হবে? ফিক্স অ্যাসেটের পরিমাণ যখন বেশি হবে, তখন অন্যান্য গুলো এটা তাবে ধরে নিব আমরা। হ্যাঁ, অন্যান্য সম্পত্তি অর্থাৎ ক্যাশ, ঋণ, এই ফিক্স অ্যাসেটের তাবে ধরে তারপরে আমরা সেল করতে পারবো, বেশি দামেও সেল করতে পারবো। বুঝতে পেরেছেন? এই কথাটা আমরা এখানে বলতে চাচ্ছিলাম। সো সেটা পরিমাণটা কত হবে, সেটা পরিমাণ নিয়ে একাধিক মতামত আছে। তবে আমরা যেহেতু আমরা বলেছি যে সেটা বেশি হতে হবে, অধিক হতে হবে। সো অধিকের ক্ষেত্রে এই জন্য আমরা এই মতামতটা গ্রহণ করব, সেটা হলো 51%, 51%। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 51%। যদি সেটা 51%-এর বেশি, অর্থাৎ ফিক্স অ্যাসেট যদি 51%-এর বেশি হয়, তাহলে আমরা ওই কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবো। আর যদি নাকি 51%-এর কম হয়, অর্থাৎ সেখানে যদি আপনার 51% হয়ে যায় ক্যাশ এবং দাইন, তাহলে সেক্ষেত্রে ক্যাশ এবং দাইন ক্রয় করার ক্ষেত্রে যে ধরনের বিধান আছে সেই বিধান এখানে আরোপিত হবে। অর্থাৎ ক্যাশ টু ক্যাশ লেনদেন করতে গেলে আপনার সেটা ইয়াদান বিয়াদিন হতে হবে, অর্থাৎ হাতে হাতে হতে হবে এবং সমান সমান হতে হবে। আর যদি ঋণ হয়, ঋণের ক্ষেত্রে আপনার সেটা যদি সরাসরি আম, আপনার সে অন্যের কাছ থেকে যে ঋণটা ছিল সেটা যদি সে মিটিগেট করে তারপরে সেল করে, তাহলে বৈধ হবে। অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে শেয়ারগুলো যেন কোম্পানির মূলানুগ আছে কিনা সেটা অবশ্যই লক্ষ্য রাখা হয়। বাজারে যেন অতি মাত্রায় সেটা প্রভাবিত না হয়ে যায়, অর্থাৎ গ্যামলিন যেন না হয়ে যায়। গ্যামলিন মানে হলো যেটা, সেটা যেন সুদের সাথে সরাসরি সম্পৃক্ত বা সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়। আচ্ছা, সর্বশেষ যেটা এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম, এটা ছিল আমাদের সেকেন্ডারি মার্কেটের শেয়ার ক্রয় করার আলোচনা। এখন এমন কোন কোম্পানি যদি আমরা আইপিও শেয়ার ক্রয় করতে চাই, আইপিও মানে হলো ইনিশিয়াল পাবলিক অফারিং, তাহলে সেখানে আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে, কোম্পানির সুদ ভিত্তিক ঋণ গ্রহণের পরিমাণ তার টোটাল অ্যাসেটের বিপরীতে 25%-এর কম হতে হবে। আর কোম্পানির সুদ ভিত্তিক ঋণ গ্রহণের পরিমাণ তার টোটাল অ্যাসেটের বিপরীতে আপনার 33%-এর কম হতে হবে। ক্ষেত্র বিশেষ সংশ্লিষ্ট শরিয়া মতামতের আলোকে সাময়িকভাবে এই মতামত গ্রহণ করা যেতে পারে। তো যদি নাকি আপনার সুদ ভিত্তিক ঋণ গ্রহণের পরিমাণ আর সুদ ভিত্তিক ঋণ গ্রহণ না, সরি এখানে ভুল হয়েছে, এখানে হলো সুদ ভিত্তিক ডিপোজিটের পরিমাণ তার টোটাল অ্যাসেটের 33%-এর কম হয়, তাহলেও সে কোম্পানির আমরা এই আইপিও শেয়ার ক্রয় করতে পারবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ছিল আমাদের আজকের মৌলিক আলোচনা। আমাদের হাতে যদি একটু সময় থাকে, আমরা চলেন একটা ওয়েবসাইটে ঘুরে আসি, অর্থাৎ বাংলাদেশে যেখান থেকে আপনি শেয়ার গুলো ক্রয় করতে পারবেন বা শেয়ার দেখতে পারবেন। এটার নাম হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ। দুইটা আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আমরা একটু ঢাকা স্টক এক্সচেঞ্জে যাই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো একটু মেক করে রাখেন, আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে আসতেছি আবার। সো এই হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ। হ্যাঁ, এটা ঢাকা স্টক এক্সচেঞ্জের আমরা সরাসরি ঢুকে গিয়েছি। তো আপনি কিন্তু এখান থেকে সরাসরি বাইক ক্রয় বিক্রয় করতে পারবেন না। আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে বলেন তো? কোনো না কোনো একটা ব্রোকারেজ হাউসের মাধ্যমে বিও অ্যাকাউন্ট ওপেন করতে হবে। বুঝতে পেরেছেন? ওই বিও অ্যাকাউন্ট ওপেন করে তারপরে আপনি শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন লাস্ট আপডেট অন মার্চ 2, অর্থাৎ আজকে তো আপনার 3 তারিখ, আজকে কয় তারিখ? 2 তারিখ না? জি, 2 তারিখ। সো আজকে কি 2 তারিখ না 3 তারিখ? সরি, মার্চ। আজকে মনে হয় 2 তারিখ, হ্যাঁ 2 তারিখ। তো জি এখানে 2 তারিখ। এটা জি জি, এটা আপনার ওই লাস্ট আপডেট প্রাইসটা এখানে দেখাচ্ছে, শো করতেছে। আর এখানে ওই যে সরাসরি ক্রয় ক্রয় বিক্রয়, এটা আমরা তখনই দেখাতে পারতাম যদি আমাদের বিও অ্যাকাউন্ট থাকতো। তো যেহেতু আমাদের বিও অ্যাকাউন্ট নেই, তাই সরাসরি দেখানো যাচ্ছে না। বাট এখানে মার্কেট হাইলাইট, কাদের ভ্যালিউ সবচেয়ে বেশি আছে, এখানে এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। এখানে আরো অনেক কিছু আছে। এখানে যে হোমে গেলে আপনারা এখানে আরো অনেক কিছু দেখতে পাবেন, মার্কেটের আপডেট দেখতে পাবেন। হ্যাঁ, এই এরপর হলো আপনার এই যে ট্র্যাক রেজুলেশন দেখতে পারবেন। ট্র্যাক মানে হলো ওই যে আপনার প্রত্যেকটা যে আমরা ব্রোকারেজ হাউসের কথা বলেছি, হ্যাঁ, এই যে আইপিও শেয়ার আছে কি নাই, নিউ ইস্যু আইপিও কোনো আইপিও শেয়ার আছে, এখন আইপিও আছে নাকি নাই, এগুলো এখানে আপনার দেখাচ্ছে, শো করতেছে। এই যে দেখছেন, আমি যে বলেছিলাম আপনাদেরকে একটা ক্যাপিটাল মার্কেটের অনেকগুলো প্রোডাক্ট থাকে,
এই যে ইকুইটি থাকে, ডেট থাকে, ফিউচার প্রোডাক্ট থাকে, হ্যাঁ, এই যে এগুলো দেখতে পাচ্ছেন। যেমন ইকুইটির মধ্যে আমরা যাই, ইকুইটির মধ্যে বেশ কিছু প্রোডাক্ট দেখতে পাবেন। ইকুইটির মধ্যে ওই যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথা আমরা বলেছিলাম, হ্যাঁ। এরপরে হলো ডেটের মধ্যে কি আছে, কর্পোরেট বন্ড আছে, ট্রেজারি আছে, ডিবেঞ্চার আছে, এই কথাগুলো আমরা এখান থেকে বলেছিলাম। সো এই যে ওয়েবসাইটগুলোর মধ্যে অনেক ধরনের মালুমাত থাকে। আপনারা এই মালুমাত গুলো যদি দেখেন, আপনাদের কাছে ইনশাল্লাহ আরো বেশি স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আচ্ছা, একটা মিনিট, আমরা একটু দেখি। আপনারা এখন কি দেখতে পাচ্ছেন? এখনো কি আগের জায়গায় আছেন না? জি ওস্তাদ। আচ্ছা, আমরা আরেকটা দেখাই। এখানে কিছু লেটেস্ট প্রাইস দেখেন। আচ্ছা, এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন, এগুলো হলো সব কোম্পানির নাম, হ্যাঁ। এগুলা যা দেখতে পাচ্ছেন সবগুলো কোম্পানির নাম। আর এটা হলো লেটেস্ট আপনার শেয়ার প্রাইস। লেটেস্ট শেয়ার প্রাইস 2 টাকা 9 পয়সা। হাই প্রাইস 2 টাকা 9 পয়সা পর্যন্ত গতকালকে উঠেছিল, লো প্রাইস 2 টাকা 7 পয়সা পর্যন্ত চলেছিল। আবার চেঞ্জ হয়েছিল 0.2% চেঞ্জ হয়েছিল। ট্রেড হয়েছিল 125টা ট্রেড এখানে হয়েছিল, যেটার ভলিউম ছিল আপনার এই এত পরিমাণ ভলিউম ছিল, হ্যাঁ। এভাবে আপনি গতকালকের ভ্যালিউটা দেখতে পারবেন। বাট আপনার যদি বিও অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সব সরাসরি দেখতে পারবেন। আর এই যে এগুলো যে দেখতেছেন, এগুলো হলো সব আপনার কারেন্ট, এখন চলতেছে। যেহেতু এখানে দেখেন লেখা আছে মার্কেট ওপেন আছে, হ্যাঁ। মার্কেট ওপেন থাকলে এই যে এখানে লেখা থাকে ওপেন, আর না থাকলে এখানে লেখা থাকবে ক্লোজড, হ্যাঁ। সো মার্কেট ওপেন থাকলে এখানে সবকিছু আপনি দেখতে পারেন। আচ্ছা, সো এই ছিল আমাদের আপনার মূল আজকের কার্যক্রম বা মূল আজকের ক্লাস। তো আমাদের হাতে আর বেশি সময় বাকি নেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। জি হযরত, আমার একটা বিশেষ প্রশ্ন ছিল, সেটা জি, হচ্ছে কি বলুন না। আমি আমি একটু কাউন্ট করলে ভালো হয়। প্রথম হচ্ছে কি, আমরা শেয়ারটা এই এই জেনারেল ব্যাংক থেকে নেব নাকি ডাইরেক্ট স্টক থেকে নেব, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, এই দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে এই শেয়ারের যেই সরি অনুমোদনটা, এটা আমাদের এখনো পর্যন্ত আমরা বাংলাদেশে এত এত আলেম, হ্যাঁ, তারপর ভারত থেকে, ওখান থেকে, মালয়েশিয়া থেকে অনুমোদন নিতে হচ্ছে। এটা আমাদের দুর্বলতা, কিন্তু এটা আর কোনো কারণ আছে কিনা এটা একটু জানাবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের ব্যক্তিগত, সেটা হচ্ছে ধরেন এখানে বলা হচ্ছে কোম্পানি শরিয়া কতটুকু কাজ করার মূল হচ্ছে, একটা কোম্পানির সাথে কাজ করব আমি। তো কোম্পানি ধরেন 15টা প্রজেক্ট আছে, 15টা প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট তারা এই এজেন্সিরও কাজ করতেছে। এখন এজেন্সি তো এই অনেকেই এই গরিব মানুষ, তারা এই প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো ধরেন আমাকে 4 লাখ টাকার ভিসাটা এই 2 লাখ টাকা আমাকে দিল, আর 2 লাখ টাকা সে প্রবাস ব্যাংক থেকে নিল, হ্যাঁ। এখন ধরেন এমন একটা কোম্পানি, যে কোম্পানির সাথে সে বিদেশ যাচ্ছে, ওই যে তাদের 15টা প্রজেক্টের একটা প্রজেক্ট হচ্ছে বিদেশ যাওয়া। এই বিদেশ যাওয়ার প্রজেক্টের মধ্যে সে যখন গরিব মানুষ, তাকে তার ওই কোম্পানিটা এই আপনার এই কোনো প্রবাসী ব্যাংক থেকে 9% সুদে করে তাকে নিয়ে দিচ্ছে। এখন কোম্পানিটার 15টা প্রজেক্ট কিন্তু হালাল, হ্যাঁ। আবার ওরা এই কর্জা কারণে, যেহেতু মানুষ বেঁচে যাচ্ছে, এতগুলো মানুষ করতে তারা দিতে পারছে না। এখন একটা কারণে শুধু ওই যে 9% সুদ নিয়ে তাদেরকে কমপক্ষে বিদেশ পাঠাচ্ছে। এখন এই কারণে এই কোম্পানির সাথে কি আমরা কি ডিল করতে পারবো কিনা, মানে হালাল পদ্ধতি কি? ডিল বলতে আপনি কি ধরনের ডিল করতে চাচ্ছেন? যে কোনো ডিল, আমি তার সাথে ব্যবসা করব, আমি তার শেয়ার হোল্ডার আচ্ছা, হব। জি শুক্রিয়া। জি শুক্রিয়া, বুঝতে পেরেছি। জি আসেন। আচ্ছা, প্রথম কথা হলো আসলে শেয়ার কখনো ব্যাংক থেকে শেয়ার ক্রয় করা যায় না, এটা আমরা মাত্র আলোচনা করে এসেছি। ব্রোকারেজ হাউস বা সিকিউরিটিজ, এগুলোকে সিকিউরিটিজ, ব্রোকারেজ হাউস বা ট্রেক হোল্ডার, এই তিনটা নামে যে কোনো একটা বলে। সো আমরা যখন কোনো শেয়ার ক্রয় করতে যাব, আমাদেরকে শেয়ার ক্রয় করতে হবে, এই সমস্ত ব্রোকারেজ হাউসে গিয়ে একটা বিও অ্যাকাউন্ট ওপেন করতে হবে, বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট। সো বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট ওপেন করে তারপরে তাদের কাছ থেকে শেয়ার ক্রয় করতে হবে। এটা ব্যাংকের সাথে কোনো সম্পৃক্ততা নেই, এক। নাম্বার 2-এ যাই। আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের আমরা এত এত আলেম কেন দিতে পারে নাই, এখানে আসলে বেশ কিছু বিষয় আছে। সেটা হলো যে সারিয়া ইন্ডেক্সকে কিভাবে প্রণয়ন করতে হয়, এই বিষয়ের যে নলেজ, এই বিষয়ে আসলে নলেজের চর্চা আমরা আসলে করিই না, বুঝতে পেরেছেন।
আমাদের যেই ওই বিষয়ে আপনার একটা সারিয়া ইন্ডেক্স প্রণয়ন করার জন্য যে ধরনের নলেজের প্রয়োজন, ওই ধরনের নলেজের চর্চা আমাদের মাঝে নেই, যার কারণে আমরা এটা দিতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের আইএফএ কনসালটেন্সি, আমাদের এই যে সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স স্টাডিজ, আমরা আলহামদুলিল্লাহ কাজ করছি। তো আশাবাদী ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে আমাদের বাংলাদেশের ডিএসসি সিএসসি কে আমরা ইনশাল্লাহ সারিয়া ইন্ডেক্স দিতে পারবো। নাম্বার 3, আপনি যেটা বলেছেন, প্রথমে মাথায় রাখতে হবে যে যদি আপনি ওই কোম্পানির শেয়ার ক্রয় করতে যান, তাহলে আজকে আমরা যেহেতু কোম্পানির মূল কার্যক্রম হালাল, এখন কোম্পানি যেহেতু কোনো না কোনো ভাবে একটু আপনার ওই সুদের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে, সো আজকে আমরা যে প্যারামিটার গুলো বললাম, যে মানদণ্ড গুলো বললাম, এগুলোর আলোকে আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে যে সে কোম্পানি সুদের সাথে আসলে যে জড়াচ্ছে সেটা তার সমুদয় যে মার্কেট ক্যাপিটালাইজেশন আছে সেটার কত পার্সেন্ট। যদি লেস দেন 33% হয় তাহলে আমি সেই কোম্পানির শেয়ার ক্রয় করতে পারি আইএফএ শারিয়া স্ট্যান্ডার্ড অনুসারে। আইএফএ শারিয়া স্ট্যান্ডার্ড, মালয়েশিয়া শারিয়া স্ট্যান্ডার্ড, এরপর আল রাজিহির স্ট্যান্ডার্ড অনুসারে। এখন এটা তো আমরা নিশ্চিত হয়েছি যে 9% সুদ নিচ্ছে প্রবাসী ব্যাংক থেকে। এখন আমাদের ক্যাপিটাল কি বাৎসরিক নাকি মাসিক ওইটা হিসাব করতে হবে? না, আপনাকে হিসাব করতে হবে যে ওই কোম্পানির যে আপনার মার্কেট ক্যাপ ছিল 36 মাসের গড় হিসেবে, 36 মাসের গড় হিসেবে তার 33%-এর বেশি হয়নি। এটা আপনাকে দেখতে হবে। এখন আপনি এটা দেখবেন কিভাবে? সো এটা দেখার জন্য একটু একটু এক্সপার্ট হতে হয়। সো আপনি যদি নিজে এক্সপার্ট হন তাহলে ওই কোম্পানির যদি আমাদের মাথায় রাখতে হবে, যদি আপনি যখনই শেয়ারের কথা বলবেন তখনই সে কোম্পানি হবে পাবলিক লিমিটেড কোম্পানি। আর পাবলিক লিমিটেড কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট সবগুলো সে পাবলিকলি ওয়েবসাইটে পাবলিশ করতে বাধ্য থাকে। সো সে কোম্পানির আপনি আপনি কি পেয়ে যাবেন? সে কোম্পানির আপনি এই যে অ্যানুয়াল রিপোর্ট পেয়ে যাবেন। সো অ্যানুয়াল রিপোর্ট থেকে আপনাকে সে কোম্পানির সবকিছু রিপোর্ট গুলো নিতে হবে, কালেক্ট করতে হবে, ব্যালেন্স শিট থেকে সেগুলো কালেক্ট করতে হবে। এভাবে 36 মাসের গড় হিসাব করে আপনাকে দেখতে হবে যে সেটা সুদের পরিমাণটা 33%-এর বেশি গিয়েছে নাকি কম গিয়েছে। আপনি যদি এই বিষয়ে পারদর্শী না হন তাহলে সেক্ষেত্রে আপনি যারা পারদর্শী আছে তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন, যেমন আইএফএ কনসালটেন্সি আছে, তারা এই বিষয়ে পরামর্শ দেয়। জি, জি। 2 মিনিট কে জানি বাকি আছে, এখানে শেষ করলে আর কি আমরা অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাস ওই যে তো তামিদ ভাই হ্যান্ড রেজ করেছিল, ওনার কি প্রশ্নটা নিব নাকি আমরা এখানে শেষ করে দিব? জি, আহ, মৌলানা মিজানুর রহমান জি, আপনি পরিচালনা করুন, যে আপনি কি প্রশ্ন নিবেন কি নিবেন না? উস্তাদ, আমরা আপাতত এখানেই বন্ধ করতে চাচ্ছি আর কি। প্রশ্ন থাকলে আচ্ছা, আমরা আমার গ্রুপে আপনাকে জি আমরা আবার নক করবো যদি আমরা কোনো প্রশ্ন জি, পেয়ে থাকি। আমার আশা আমার করি কোনো আপত্তি নেই, আমার কোনো ভিডিওটা আপত্তি আবার দেখার পরে কোনো প্রশ্ন থাকার কথা নয়, কারণ আপনি আলহামদুলিল্লাহ শুরু থেকে ডিপলি আলোচনা করে আমাদেরকে বিষয়টা বুঝিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য শুক্রিয়া। বিষয়টা আমাদের আপনাদের সকলের কাছে অসংখ্য মোটামুটি খালি ইউজিন ছিল, যে নতুন বিষয়, তারপরও আপনি আমাদেরকে সময় দিয়ে বুঝিয়েছেন। আহ আপনার কাছে অনেক শুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করে আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু জি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আপনারা আজকে যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি আমিও কৃতজ্ঞ। আপনারা আসলে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মোলাকাতকে কবুল করেন এবং ইসলামী অর্থনীতিতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি জেনে তারপর আমল করার তৌফিক দান করেন। আমিন। সকল আমিন। অসংখ্য শুকরিয়া। আপনারা অবশ্যই আমাদের সিআইইএস এর ওয়েবসাইট আছে, আমাদের সিআইইএস এর ফেসবুক পেজ আছে, সেখানে আপনাদের প্রশ্নগুলো থাকলে আমাদেরকে নক করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সময় করে আপনাদের উত্তর দিব। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।